এতক্ষণ আমরা জানলাম ভৌত পরিবেশের ভৌত উপাদানগুলোর উপর মানুষের প্রভাব। চলুন তাহলে আমরা এবার একটু জেনে নেই কেন পরিবেশ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করব। আমরা পরিবেশ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করব কারণ আমরা বনের জীববৈচিত্র্য রক্ষা করতে চাই, নদী ও মহাসাগরের দূষণ রোধ করতে চাই, আমরা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে চাই। সর্বোপরি প্রকৃতির সুরক্ষা বৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশ বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। পরিবর্তিত বিশ্বে সমস্যা সমাধানে সমন্বিত প্রয়াস অনেক বেশি কার্যকর। তাই তো পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কোনো বিষয় নিমগ্ন না থেকে জীববিদ্যা, রসায়নবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন। এর ফলে পরিবেশ বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে অর্জিত জ্ঞানকে একত্রিত করে সারা বিশ্বের পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য নিজেকে নিয়োজিত করতে পারেন। আমরা আর একটু এবার বিস্তারিতভাবে দেখি যে পরিবেশ বিজ্ঞানে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়ালেখা করা হয়। পরিবেশ সংক্রান্ত সমস্যা পৃথিবীর সর্বত্রই বিদ্যমান। পরিবেশ বিজ্ঞানে প্রধানত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তা নিম্নরূপ: জলবায়ুর পরিবর্তন, প্রজাতির বিলুপ্ততা, বায়ু দূষণ, পানি দূষণ, ভূগর্ভস্থ পানি দূষণ, বন ব্যবস্থাপনা, মৎস্য এবং জলসম্পদ ব্যবস্থাপনা, জলাভূমি সংরক্ষণ, কেন আমরা আমাদের ঢাকা শহরের চতুর্থ যে জলাভূমিগুলো আছে, যেমন আশুলিয়ার যে জলাভূমিগুলো, কেন সেগুলো সংরক্ষণ করব। পরিবেশ সংক্রান্ত আইনগুলো আমরা একটু জেনে নেব, যাতে করে আমরা আমাদের নদীগুলো দূষণের হাত থেকে রক্ষা করতে পারি। পরিবেশ তদবির, অর্থাৎ আমরা পরিবেশ নিয়ে যেন অন্যের সঙ্গে নেগোসিয়েশন করতে পারি, অন্য দেশের সঙ্গে, যেমন অন্যান্য উন্নত বিশ্বগুলো পরিবেশ দূষণ করতেছে এবং তারও প্রভাব পড়তেছে আমাদের দেশগুলোর উপরে, তো আমরা তাদের সঙ্গে যেন একটু নেগোসিয়েশন, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারি। পরিবেশ সংরক্ষণ, কিভাবে আমরা আমাদের যে বর্তমান যে পরিবেশটিকে আছে সেটি সংরক্ষণ করতে পারি, একই সঙ্গে আমাদের দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে যেতে পারি। নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি সোর্স, এবং আমরা আলোচনা করি দীর্ঘস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের উন্নয়ন করলে, আমাদের অর্থনীতি উন্নয়ন করলে যেটি একই সঙ্গে টেকসই হবে, অর্থাৎ আমরা আমাদের অর্থনীতির গতিকে সচল রাখবো, একই সঙ্গে আমরা আমাদের পরিবেশের উপাদানগুলোর ক্ষতি কমিয়ে আনব। তো একেই বলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবার তাহলে আমরা একটু চলুন দেখি পরিবেশ বিজ্ঞানীরা তাদের অর্জিত জ্ঞানকে কোথায় প্রয়োগ করেন। পরিবেশ বিজ্ঞানীরা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন দিন দিন, এবং পরিবেশের উপরে তার প্রভাব নিয়ে আলোচনা করতেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে জনসংখ্যার স্থানান্তরণ, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের যেমন নদী ভাঙ্গন, অথবা আমাদের দক্ষিণাঞ্চলের ঝড় বৃষ্টি, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে গেলে সেই এলাকার মানুষ বাড়িঘর হারিয়ে ঢাকা শহরে স্থানান্তরিত হচ্ছে। তো এটাকে মাইগ্রেশন, জলবায়ু পরিবর্তন জনিত জনসংখ্যার স্থানান্তর। মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্য ও রোগের উপর পরিবেশগত প্রভাব, অর্থাৎ আমাদের যেমন বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়, বছরের অন্যান্য সময়গুলোতে থাকে না। তো তেলের পরিবর্তে বিকল্প শক্তির উৎস সন্ধান এবং মূল্যায়ন নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন। পরিবেশ এবং দূষণ ব্যবস্থাপনা, কিভাবে আমরা আমাদের ঢাকা শহরে আমাদের দৈনন্দিন জীবনে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো থেকে আমরা সঠিকভাবে সেগুলোকে পুনর্বার আবারও ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে পারি।
অথবা সেগুলোর ধ্বংস, পরিবেশ দূষণ এড়িয়ে করতে পারি। ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফলগুলো পরিবেশ বিজ্ঞানীরা বিশ্লেষণ করে থাকেন। বর্ধিত জনসংখ্যার চাহিদার সাথে সাথে সঙ্গতি রেখে সম্পদের টেকসই আহরণ ব্যবস্থা নিশ্চিত করেন। ভূমিক্ষয়ের কারণে কৃষি ও বসতযোগ্য জমির ক্ষতিগ্রস্ততা ও দূষণের ফলে মাটির গুণমানের পরিবর্তন নিরূপণ করে থাকেন পরিবেশ বিজ্ঞানীরা। খাদ্য এবং অন্যান্য উদ্ভিজ্জ পণ্য উৎপাদনের উপর চাষযোগ্য ভূমির পরিমাণ কমে যাওয়ার প্রভাব, সেই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে স্বল্প পরিমাণ ভূমিতে বর্ধিত খাদ্য উৎপাদন নিশ্চিত করেন। যেমন আমরা আমাদের দেশে ৭৪ সালে আমাদের দেশে জমির পরিমাণ খুব বাড়েনি, কিন্তু আমরা ৭৪ সালে আমাদের দেশে খাদ্যের অভাব দেখার কারণে অনেক মানুষ মারা গিয়েছে। কিন্তু আজ ২০১২ সালে এসে মানুষ মারা যাচ্ছে না, একই পরিমাণ জমিতে আমরা অনেক বর্ধিত পরিমাণ খাদ্য উৎপাদন করতেছি। আমরা উচ্চ ফলনশীল বিভিন্ন শাকসবজির চাষাবাদ করতেছি, উচ্চ ফলনশীল ধান বা পাটের চাষ করতেছি। তো এই জিনিসগুলো পরিবেশ বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে অর্জন করেছেন। সামুদ্রিক মৎস্য সম্পদের বাসস্থানের ক্ষতি ও অতিমাত্রায় মৎস্য আহরণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদের বিলুপ্তি অধ্যয়ন ব্যবস্থাপনা। যেমন আমরা আজ এক সময় জাটকা নিধন করতাম, কিন্তু এখন সেটি পরিবেশের মধ্যে সে মানুষের মধ্যে কোনো সচেতন ছিল না, আলোড়ন তৈরি করেনি। কিন্তু এখন বর্তমান যুগে আমরা জাটকা আহরণকে নিষিদ্ধ করেছি। আমরা বুঝতে পেরেছি যে এই জাটকাটি বড় হয়ে পূর্ণাঙ্গ ইলিশ মাছে রূপান্তরিত হয়, এবং আমরা যদি সেই জাটকার আহরণ বন্ধ করতে পারি তাহলে আমরা আমাদের মৎস্য আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ফেলতে পারবো সেই উৎপাদিত ইলিশ থেকে। তো এই জিনিসগুলো পরিবেশ বিজ্ঞানীরা নির্ধারণ করেন যে ঠিক কী পরিমাণ ইলিশ আমরা প্রতি বছর আহরণ করতে পারবো আমাদের বঙ্গোপসাগর থেকে, যাতে করে আমাদের নতুন করে আমাদের সেখানকার মৎস্য সম্পদের কোনো ক্ষতি সাধিত না হয়। আমরা পানি সম্পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের সম্ভাব্যতা নির্ণয়। যেমন আমরা বর্তমানে আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের পদ্মা নদীতে বাঁধ দেওয়ার ফলে যে পানি সম্পদ পাচ্ছি না পদ্মা নদীতে, তা নিয়ে আলোচনা করতেছি। আমরা টিপাইমুখ বাঁধের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে আমরা উদ্বিগ্ন। তো এই পানি সম্পদের জন্য আগামী শতাব্দীতে প্রায় যুদ্ধ বেঁধে যেতে পারে, সেই জিনিসের সম্ভাব্যতা নির্ণয় করেন পরিবেশ বিজ্ঞানীরা। আমি প্রথমে আপনাদের বলেছি যে আমরা দেখব আপনি যদি পরিবেশ বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে কোথায় চাকরির সুযোগ পেতে পারেন। তো পরিবেশ বিজ্ঞানীরা মূলত নিম্নলিখিত স্থানগুলোতে চাকরির সুযোগ পেয়ে থাকেন, যেমন পরিবেশ বিষয়ক শিক্ষক, পরিবেশ বিষয়ক পরামর্শদাতা, পরিবেশ মূল্যায়ন অফিসার, পরিবেশ আইনজীবী, পরিবেশ মধ্যস্থতাকারী, পরিবেশ পরিকল্পক বা নীতি বিশ্লেষক, পরিবেশ সুরক্ষা অফিসার, শক্তি নীতি বিশ্লেষক, মৎস্য সম্পদ ব্যবস্থাপক, বন সম্পদ ব্যবস্থাপক, জল বা বর্জ্য সম্পদ ব্যবস্থাপক, ভূমির ব্যবহারের পরিকল্পক, পার্ক বা প্রকৃতি বা বনরক্ষক, পরিবেশ প্রদর্শক, এবং সবচেয়ে আমরা জাদুঘরের প্রদর্শক হিসেবে প্রাকৃতিক যে মিউজিয়াম বা জাদুঘর আছে সেখানে আমরা পরিদর্শক হিসেবে কাজ করতে পারি, প্রদর্শক হিসেবে। এছাড়াও পরিবেশ বিজ্ঞানীদের কর্মক্ষেত্র আরও অনেক বিস্তৃত। আমি এই লেকচারের মাধ্যমে সেগুলো আসলে বলে শেষ করা সম্ভব না। তো এবার আমি আপনাদের কয়েকজন পরিবেশ যোদ্ধার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেগুলোকে দেখে আশা করি আপনারাও পরিবেশের প্রতি অথবা পরিবেশ বিজ্ঞানের প্রতি উৎসাহিত হবেন। চলুন তাহলে সেগুলোকে একটু আমরা চিনে নিই। প্রথমে যে মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, তিনি হচ্ছেন আমাদের দেশের একজন মহিলা, যার নাম সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা হয়তো কয়েকদিন ইতিমধ্যে জেনে গেছেন যে এই মহিলাটি এশিয়ান নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড 2012-এর জন্য মনোনীত হয়েছেন। তো এই মহিলাটি যে বর্তমানে কাজ করতেছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী হিসাবে। তো উনি আমাদের দক্ষিণাঞ্চলে চট্টগ্রামের যে জাহাজ কাটা শিল্পের ফলে সমুদ্র যে দূষিত করতেছে প্রতিনিয়ত, সেগুলো সম্বন্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করতেছেন অনেক দিন থেকে। তো এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এরপরে আমি আরও একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি শুধু পরিবেশ নিয়ে কাজ করার কারণে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার অর্থাৎ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
এই মহিলাটির নাম হচ্ছে ওয়েনগিরি মাথাই। ইনি আফ্রিকা মহাদেশের একজন ব্যক্তি, খুব বিখ্যাত একজন ব্যক্তি। তো এই মহিলাটির জন্ম হচ্ছে কেনিয়ায়। ইনি পরিবেশের উপরে পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য 2004 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ওয়েনগিরি মাথাই 1977 সালে কেনিয়াতে প্রতিষ্ঠিত করেন তার পরিবেশ আন্দোলন বিষয়ক প্রতিষ্ঠান গ্রিন বেল্ট মুভমেন্ট। এই প্রতিষ্ঠানটি কেনিয়ায় 2 কোটি বৃক্ষরোপণ করতে সাহায্য ও অনুপ্রাণিত করেন। 1986 সালে এই প্রতিষ্ঠানটি তার কর্মপরিধি বিস্তৃত করেন সমগ্র আফ্রিকা মহাদেশে, বিশেষ করে উত্তর আফ্রিকাতে। 2003 সালে ওয়েনগিরি মাথাই প্রায় 98% ভোট পেয়ে কেনিয়া সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেই সাথে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ওয়াইল্ড লাইফের দায়িত্বভার গ্রহণ করেন। 2004 সালে নোবেল কমিটি এই পরিবেশবিদকে তার কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা শুধু পরিবেশ বিজ্ঞানে কাজ করলে শুধুমাত্র চাকরি নয়, আপনি অনেক বড় বড় পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কারগুলোর জন্য মনোনীত হতে পারেন। তো এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা আমাকে মেইল করতে পারেন। আমার মেইল আইডি দেওয়া আছে প্রথম স্লাইডেই। এছাড়া আপনারা এই পোস্টের নিচেও কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যথাশীঘ্রই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগামী লেকচারের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।